আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পরে আবারও আপনাদের সাথে হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তার আগে আমাকে একটু কষ্ট করে আপনারা জানান আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সব ঠিকঠাক আছে কিনা, একটু কষ্ট করে আমাকে কনফার্ম করেন। আমাকে কি স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, একটু কষ্ট করে আমাকে জানান। যাই হোক, আমি ক্লাসে আপনাদের জন্য বিভিন্ন গ্রুপে ক্লাসটি লিঙ্ক আমি শেয়ার করে দিচ্ছি, বাকিরাও যেন ক্লাসটি করতে পারে। আপনারা জানেন আমরা অনেক দিন যাবত ধরে আসন্ন 19তম শিক্ষক নিবন্ধনের ক্লাস নিয়ে হাজির হই। তো সেই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমাদের লেকচার 13 ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব বিভিন্ন গ্রুপে ক্লাসটি শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধু বান্ধবকে অবশ্যই ক্লাসে আসার জন্য মেনশন দিবেন। আপনারা কি স্পষ্টভাবে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এটা আমাকে একটু কষ্ট করে জানাবেন। একটু নেট সমস্যার কারণে একটু সমস্যা হয়েছিল, আশা করি সেটা এখন রিকভার হবে। আমাদের সাথে জান্নাতুল আশা যুক্ত হয়েছেন, তানবিরুল ইসলাম নীরব, সায়রা খন্দকার, মাহমুদা ফারিন লাকি, ইশাদ জাহান ইশাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, শাবনুর আক্তার, সায়রা খন্দকার, তাকওয়া সুলতান আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ধ্বনিতত্ত্ব। এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে যেটা নিয়ে আলোচনা না করলেই নয়, মানে আলোচনা যদি না করি তাও কেন জানি নিজের কাছে খুব বেশি খারাপ লাগে, কারণ এই টপিক থেকে প্রশ্ন আসে। আরেকটা আসে ধ্বনি পরিবর্তন থেকে। হ্যাঁ, তো এই ধ্বনিতত্ত্ব থেকে ঘোষ ধ্বনি, অল্পফান, মহাফান, বর্গীয় ধ্বনি, তারপরে কোনটা অল্পফান কোনটা মহাফান, এই জাতীয় যে প্রশ্নগুলো, শীর্ষবর্ণ, তারপর উৎসবর্ণ, এই জাতীয় তারুণজাত বর্ণ কোনগুলো, তালব্য উষ্ঠবর্ণ কোনগুলো, এই জাতীয় অনেক প্রশ্ন আসে এই ধ্বনিতত্ত্ব থেকে। তো এই ধ্বনিতত্ত্ব বিষয়টা যে শুধুমাত্র আপনারা যারা শিক্ষক নিবন্ধন দিবেন তাদের জন্য না, একদম A to Z সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। যারা এসএসসি পরীক্ষার্থী বা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, অথবা যারা বাংলা নিয়ে অনার্স করে, অথবা এই জাতীয় সবার জন্যই মোটামুটিভাবে এই ধ্বনিতত্ত্ব বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা আজকে এই ধ্বনিতত্ত্ব বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসে যদি ধ্বনিতত্ত্ব বিষয়টা না বুঝেন তাহলে আশা করি আপনি কোথাও বুঝবেন কিনা আমি জানি না, তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদেরকে এই ধ্বনিতত্ত্ব বিষয়টা বোঝানোর জন্য। তার পরবর্তী ক্লাস থাকবে ধ্বনি পরিবর্তন। আর আমরা প্রত্যেকটা ক্লাসে এমন কিছু বাদ দিয়ে যাই না যেন পরবর্তী আপনাকে আরেকটা ক্লাস করতে হয়। আমরা সব কিছুই ধারাবাহিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যেন এক ক্লাসে আপনার সব কিছু সমাধান হয়। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, এমডি মনিরুল ইসলাম, ধন্যবাদ মনিরুল ইসলাম সাহেব, আশা করি যে ওয়ালাইকুম আসসালাম শাবনুর, আপনারা একটু কাগজ কলম নিয়ে বসেন। আজকে যেহেতু আলোচনা করব আমরা ধ্বনিতত্ত্ব বিষয়টা, এটা খুবই কমন একটা বিষয়। আপনারা সবাই একটু কাগজ কলম, খাতা কলম যা কিছুই বলেন না কেন এগুলো নিয়ে বসেন, আলোচনা আমরা শুরু করে দিচ্ছি, আর দেরি করব না। তো
তো দেখেন প্রথম অবস্থায় ধ্বনি কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এগুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে, ছোটবেলায় পড়ছেন, এন্ড বলবেন স্যার আমরা কি ছোট মানুষ নেই যে আমাদেরকে আপনি এই ধ্বনি শিখাচ্ছেন কেন, আবার কি বলেন কি স্বরধ্বনি, আবার কি বলেন কি ব্যঞ্জন ধ্বনি, এইগুলো কেন আমাদেরকে শেখাচ্ছেন? দেখেন এগুলো আপনাদেরকে এখন শেখাচ্ছি, বাট আপনারা অনেক আগেও শিখছেন। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আপনাদের ধারণা থাকা দরকার। এগুলো আপনারা ছোটবেলায় শিখছেন, তাও আজকে আবার মাহমুদা নাসরিন নিশ্চয় আমাদের সাথে যুক্ত হয়েছেন, এগুলো আপনাদেরকে শিখতে হবে। তো ধ্বনি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে? তো আসলে ধ্বনি বিষয়টাকে কি দেখা যায়, আপনি একটু বলেন তো, ধ্বনি কি দেখা যায়? ধ্বনি কি দেখা যায়? ধ্বনিকে কখনো দেখা যায় না। আমি যদি বলি ক, ক কি কখনো দেখা যায়? আমি যদি বলি অ, অ কখনো দেখা যায়? যায় না। কিন্তু আমরা এগুলো রূপ দেই। আমার দরকার আ, আ তো আমি দেখি না, জাস্ট একজন আমাকে চিনাইছে যে হ্যাঁ এটা হচ্ছে আ, এটার নাম আ, কিন্তু এটা কিভাবে আ হলো? মনে কখনো সন্দেহ জাগে না যে স্যার এটা আ হলো কিভাবে? আমাকে জিজ্ঞেস করছে স্যার ক, হ্যাঁ এটার নাম ক, আরে এটার নাম কেন ক? এটার নামও তো ক হইতে পারতো, তাই না? দেখো ধ্বনি বিষয়টা হচ্ছে যেটা দেখা যায় না, কিন্তু আমরা কল্পনা করে বা আকার আকৃতি দিয়ে একটা নাম দিয়ে দিছি, যেমন এটার এইভাবে দিছি, বলছি এটার নাম হচ্ছে আ, অর্থাৎ স্বরে আ। এটা হচ্ছে আকার দিয়ে দিলাম, বললাম এটা হচ্ছে ক, এটা আকার দিয়ে বললাম এটা হচ্ছে প, অর্থাৎ আকার বা আকৃতি দিয়ে আমরা বললাম এটা হচ্ছে প, ক, আ। তার মানে ধ্বনি যে বিষয়টা সেটাকে ধরা ছোঁয়া যাবে না বা দেখাও যাবে না, বাট আকার আকৃতি দিলে আমরা বুঝতে পারবো আচ্ছা এটা হচ্ছে এই ধ্বনি বা এটা হচ্ছে ওই ধ্বনি। তো আমার আলোচনার বিষয় কিন্তু সেটা না, আকার আকৃতির বিষয় কিন্তু আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে আপনাদেরকে আজকে ধ্বনি বিষয়টা দেখানোর। কিন্তু তার আগে আমাকে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে বর্ণ আর একটা হচ্ছে অক্ষর। বর্ণ কাকে বলে, অক্ষর কাকে বলে? দেখেন আপনাকে যদি কেউ বলে বর্ণ কি বা অক্ষর কি, বর্ণ বা অক্ষরের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখেন বর্ণ বা অক্ষরের মধ্যে পার্থক্যটা আমি আপনাকে যদি একটু বলি, সহজ ভাষায় যদি বলি, যেমন ক, খ, গ, এগুলো হচ্ছে এক একটি বর্ণ, এগুলোকে অক্ষর বলবেন না কখনো, এক একটি এগুলো কি বর্ণ। আলাদা আলাদা করে এক একটিকে আমরা বর্ণ বলবো, বাট যখন এগুলো দিয়ে একসাথে কোনো শব্দ হবে, অর্থাৎ সিলেবল আকারে যখন আমি চিন্তা করব তখন সেগুলো অক্ষর। যেমন আমি যদি বলি লোকমান, দেখেন সিলেবল হিসেবে যদি বলি, সিলেবল এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারণ করা যায় সেটাকে সিলেবল বলে, এক নিঃশ্বাসে। আপনি এইটার এই শব্দের মধ্যে উচ্চারণ করেন তো লোক মান, দেখেন এখানে লোক একটা অক্ষর আর মান একটা অক্ষর, এখানে দুইটা অক্ষর রয়েছে যেটাকে সিলেবল বলে ইংরেজিতে। তাহলে যে লোক এবং মান, এখানে দুইটা সিলেবল বা দুইটা অক্ষর রয়েছে। আলাদা আলাদা করে এগুলোকে আমরা কি বলবো, বর্ণ। বাট এগুলো যদি কোনো শব্দের মধ্যে প্রয়োগ ঘটে এবং এক নিঃশ্বাসে যতটুকু পর্যন্ত উচ্চারণ করতে পারবো সেগুলোকে আমরা বলতে পারি সেগুলো হচ্ছে অক্ষর। আশা করি বর্ণ বা অক্ষর নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা নয় শিক্ষার্থীরা। আমি যদি বলি নুসরাত, এখানে আমাদের সাথে নুসরাত যুক্ত হয়েছে, নুসরাত। এখন দেখেন নুসরাত, আচ্ছা আমি এইখানে এটা একটা শব্দ, নুসরাত একটা শব্দ, এই একটা শব্দের মধ্যে কয়টা অক্ষর রয়েছে? অক্ষর মিন্স সিলেবল, কয়টা সিলেবল রয়েছে? এখানেও দুইটা সিলেবল রয়েছে, একটা হচ্ছে নুস আর একটা হচ্ছে রাত, নুসরাত। এগুলোকে বাংলায় বলা হয় অক্ষর। নুস একটা অক্ষর, রাত একটা অক্ষর। তাহলে এখানে সিলেবলের সংখ্যা কয়টা? দুইটি সিলেবল। আর শিক্ষার্থীরা তাহলে বর্ণ কি আলাদা আলাদা বাড়াবে, এগুলোকে উচ্চারণ করলে সেগুলোকে বর্ণ বলে, আর যখন আমি কোনো শব্দের মধ্যে ভেঙে ভেঙে উচ্চারণ করব সেটাকে আমরা অবশ্যই অক্ষর বলবো। আশা করি ধ্বনিতত্ত্ব বিষয়ের মধ্যে আমরা বর্ণ এবং অক্ষর বিষয়টা ভালো করে শিখে নিলাম। শিক্ষার্থীরা আমরা এখন বর্ণ বা অক্ষরগুলো আমরা শিখলাম,
এইবার আমাদেরকে আরো কিছু জানতে হবে। এখন বলবেন যে স্যার আমরা কি বাচ্চা পোলাপাইন যে আমাদেরকে কেন আপনি স্বরধ্বনি শেখাচ্ছেন? দেখেন স্বরধ্বনি এখানে কয়টা স্বরধ্বনি আছে? বাংলা বর্ণমালায় টোটাল স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 11টি, যেটাকে আমরা স্বরবর্ণ বলে থাকি। ঠিক সিমিলার ওয়েতে বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনি রয়েছে কতটি? 39টি। টোটাল সর্বমোট আমাদের বর্ণমালা রয়েছে 50টি। কয়টি? 50টি। শিক্ষার্থীরা, বাংলা বর্ণমালায় কতটি বর্ণ রয়েছে এইটা শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে প্রশ্ন এসেছিল, আপনি বলবেন 50টি। আবার ঠিক বাংলা বর্ণমালায় কতটি ব্যঞ্জন বর্ণ রয়েছে, কতটি স্বরবর্ণ রয়েছে, এগুলো যদি কম আসে, বাট এই স্বরবর্ণ থেকে একটা প্রশ্ন আসে যে মৌলিক স্বরধ্বনি কয়টি? প্রশ্ন আসে যে মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি এখান থেকে পড়তে হবে আমাদেরকে। মৌলিক স্বরধ্বনি কয়টি? আপনাকে বলতে হবে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। কয়টি মৌলিক স্বরধ্বনি? 60টি, যেগুলো অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, অর্থাৎ নিজে নিজেই উচ্চারিত হতে পারে, সেটাই হচ্ছে মৌলিক স্বরধ্বনি। যেমন আ, ই, উ, আরো রয়েছে অ, সরি স্যার অ লিখতে ভুলে গেছি, অ। তাহলে অ, আ, ই, উ, এ রয়েছে, ও রয়েছে, কয়টা হয়েছে? 6টা। আরেকটা রয়েছে এ। তাহলে আমাদের মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 60টি। এগুলো কষ্ট করে খাতার মধ্যে অথবা মাথায় উভয় জায়গায় আপনাকে লিখে রাখতে হবে। মৌলিক স্বরধ্বনির সংখ্যা যে 60টি। কেমন আছেন স্যার? শফিকুল ইসলাম। শফিক, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে মৌলিক স্বরধ্বনি 60টি, তার মধ্যে আ, ই, উ, অ, শুরু থেকে অ থেকে অ, আ, ই, উ, এ, ও, এ। আমরা যখন উচ্চারণ করি এক, এ, ক, ট, র, শিকারটি, এটার উচ্চারণ আপনারা কি বলেন? একটি। কারণ এটার উচ্চারণ তো এ। এটার উচ্চারণটা কিভাবে বলেন? একটি নাকি একটি? দেখেন এটার উচ্চারণটা হচ্ছে এর মতো, তাইলে এ নামে একটা ধ্বনির আবির্ভাব ঘটতেছে এখানে। তাহলে এটা কিসের মধ্যে পড়ে? এটা মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়ে। তাহলে মৌলিক স্বরধ্বনি 60টি আমাদেরকে ভালো করে মাথায়, খাতায়, উভয় জায়গায় লিখে রাখতে হবে। আপনারা যারা নতুন ক্লাস দেখতেছেন সবাই কষ্ট করে অফিসার পেজে একটা লাইক বা ফলো হিট করে দিবেন, কারণ পরবর্তী ক্লাসের নোটিফিকেশন যেন আপনার কাছে খুব সহজে চলে যায়। আমরা মৌলিক স্বরধ্বনি বিষয়টা নিয়ে হালকা করে একটু আলোচনা করলাম। আমরা এখানে শিখলাম বাংলা বর্ণমালা কয়টি, আমরা এখানের মধ্যে শিখলাম বাংলা স্বরধ্বনি কয়টি, ব্যঞ্জন ধ্বনি কয়টি, মৌলিক স্বরধ্বনি কয়টি। শুধু এইটা শিখলে আমাদের হবে না, আমাদের শিখতে হবে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা কয়টি, অর্ধমাত্রা কয়টি, মাত্রাহীন কয়টি। এইটা পরীক্ষাতে আসে। কি বললাম? পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন টোটাল কয়টি? দেখেন স্বরবর্ণের মধ্যে মাত্রাহীন কয়টি, ব্যঞ্জন আমরা আগে দেখি স্বরবর্ণ, তারপরে এনে লিখলাম ব্যঞ্জন বর্ণ। তো সবাই আপনারা ফোন নাম্বার মুখস্থ রাখতে পারেন জানি, একটা সংখ্যা মুখস্থ রাখবেন 614, আরেকটা সংখ্যা মুখস্থ রাখবেন 2676। এই দুই যদি মুখস্থ রাখতে পারেন আপনার জন্য কোনো অসুবিধা থাকবে না। এই দুই যদি মুখস্থ রাখতে পারেন আপনার জন্য কোনো অসুবিধা থাকবে না। যেমন আমি যদি লিখি স্বরবর্ণ 6, 1,
স্যার ব্যঞ্জন বর্ণ 26, 7, 6 টোটাল আমি যোগ করব, যোগ করলে আমার 32, 8, 10। শিক্ষার্থীরা এটা আপনারা এখনো অনেকে বুঝেন নাই আমি এখানে কি লিখছি। আমি বলতে চাচ্ছি বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা রয়েছে 32টি বর্ণের, 50টির মধ্যে 32টি বর্ণের পূর্ণমাত্রা রয়েছে, অর্ধমাত্রা রয়েছে 8টির, আর মাত্রাহীন রয়েছে 10টির। আপনার পরীক্ষাতে প্রশ্ন আসে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা কয়টি? 32টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি? 8টি। স্যার উপরে তাহলে এগুলো কি লিখছেন? দেখেন আমি যদি বলি এই পাশে লিখি যদি স্বরবর্ণ, আর এই পাশে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, কারণ আমরা টোটাল তারটাই লিখেছি এখানের মধ্যে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণে পূর্ণমাত্রা রয়েছে 6টির, অর্ধমাত্রা রয়েছে 1টির, মাত্রাহীন রয়েছে 4টির। ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা 26টির, অর্ধমাত্রা 60টির, মাত্রাহীন 6টির। আমি এইভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে বলছি। টোটালটা পরীক্ষাতে আসে যে বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা কয়টি, আপনাকে বলতে হবে 32টি। আবার এইভাবেও আসে যে বাংলা বর্ণমালার অর্ধমাত্রা কয়টি? 8টি। বাংলা বর্ণমালার মাত্রাহীন কয়টি? 10টি। আশা করি আপনারা মাত্রাহীন, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এগুলো মাথায় রাখবেন। আর এইটা কেন মুখস্থ করতে বললাম? 614 হচ্ছে স্বরবর্ণের কোড। স্বরবর্ণের 6 মানে হচ্ছে প্রথমে পূর্ণমাত্রা, তারপরে অর্ধমাত্রা, তারপরে মাত্রাহীন। আর ব্যঞ্জন বর্ণের হচ্ছে 2676 হচ্ছে কোড। প্রথম 26টা হচ্ছে পূর্ণমাত্রা, পরের 7টা হচ্ছে অর্ধমাত্রা, পরের 6টা হচ্ছে মাত্রাহীন। টোটাল মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি, অর্ধমাত্রা 8টি, পূর্ণমাত্রা 32টি। শিক্ষার্থীরা এইখানে একটু কষ্ট করে আমাকে জানান, এইখানে কি কারো কোনো অসুবিধা আছে কিনা? আমাদের সাথে দীপঙ্কর রয় যুক্ত হয়েছেন, শামসুন নাহার মার্জিয়া, ধন্যবাদ স্যার। এইভাবে আগে কখনো পড়িনি। আজকে যদি ধ্বনিতত্ত্ব না পড়তে পারেন, যদি না বুঝেন আপনি, আমি তো ওই যে এখন একটা শপথ একটু পরে বলবো, আর দেশের প্রেক্ষাপট এখন অন্যরকম ভিন্ন হয়ে গেছে। আসলে আমাদের প্রফেসর ডক্টর ইউনুস স্যার উনি চেষ্টা করতেছেন, তারপরেও আসলে কেমন জানি একটু কন্ট্রোলিং করতে একটু ব্যাক পেতে হচ্ছে। এই আন্দোলন, সেই আন্দোলন, ওই আন্দোলন, অনেক কারণে। এখন এই যে আমাকে একজনে বললো যে স্যার ধুর এইসব ক্লাস করে কোনো মানে ভাল লাগে না, মানে ক্লাস করবো না। কেন করবেন না? আমাকে তার সাথে বিকেলে কথা হয়েছে, কেন করবো না? কয় স্যার 19তম নিবন্ধনে সার্কুলার দিবেন। আমি বললাম নভেম্বরে আপনি সার্কুলার পাবেন। আপনি অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে আপনি সার্কুলারটা পেয়ে যাবেন, কারণ আমার অক্টোবরের শেষে 18তম নিবন্ধনের আপনার রিটেনের রেজাল্টটা দিয়ে দিবে। তারপরে আপনার ওনারা বলছে ওনাদের একটা ক্রাইটেরিয়া রয়েছে, ওনারা সবসময় কি করে, একটা রিটেন রেজাল্ট ভাইবার আগে ওই আরেকটা নিবন্ধনের সার্কুলারটা দিয়ে দেয়। এটা সবসময় করে আসছে এনটিআরসি থেকে। এখন এনটিআরসি একটা চ্যালেঞ্জের মধ্যে আছে বলতে, যাদের বয়স 35+ হয়ে গেছে, যদিও তাদের নিবন্ধন আছে, নিবন্ধন সার্টিফিকেট আছে, বাট তাদেরকে গত সরকার, যে সরকারটা সাবেক সরকার ছিল, ওনারা ওই সুযোগটা দেয় নাই। বলছে যে 35+ বয়স হয়ে গেলে আর নিবন্ধনে দিয়ে সার্টিফিকেট থাকা সত্ত্বেও জবে প্রবেশ করার বা চাকরিতে প্রবেশ করার কোনো সুযোগ নাই। এখন ওনারা মোটামুটি ওই আওয়ামী লীগ সরকার ওনাদেরকে দমিয়ে রাখছে, বা যেভাবে হোক ওনারা ভয়ে রাস্তায় নামতে পারেন নাই। এখন আমাদের ডক্টর ইউনুস স্যারের যে সময়কাল, এই সময়কালে যে যেভাবে পড়তেছে তাদের দাবিগুলো আদায় করে নিচ্ছে। এখন ওনারাও চিন্তা করছে এদের মধ্যে অনেকের বয়স 50ও হবে, অনেকের বয়স 40-45ও হবে, এরকম হবে। ওনাদের বয়স 35+, বয়স 37 হতে পারে, 38, 40, 42, 50 হতে পারে। ওনারা এখন আন্দোলন করতেছে কি, ওনাদেরকে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে, বিশেষ একটা গণবিজ্ঞপ্তি দিয়ে ওনাদের যে সংখ্যক মানুষ যাদের
তৎকালীন সময় জব হয় নাই তাদেরকে সুযোগ করে দেওয়া। দেখেন এইটা কত বড় বড় বৈষম্য, আপনি চিন্তাও করতে পারবেন না এই যে বৈষম্যটা কোথায় তৈরি হচ্ছে। যেই বৈষম্যের জন্য এত কিছু হলো সারা দেশে, হাজার হাজার মানুষ তাদের জীবন দিল, আত্মত্যাগ করলো, আবার সেই বৈষম্যের জায়গাটা আবার তৈরি হচ্ছে। এখন যারা 19তম শিক্ষক নিবন্ধন দিবে তাদের জন্য 1 লক্ষ পোস্ট সামনে খালি হচ্ছে। দেখেন যারা যারা আবেদন করবেন ইনশাল্লাহ জব হয়ে যাবে। আবার 18তম যারা দিচ্ছে এদের থেকে যারা পাস করবে এদেরও ইনশাল্লাহ জব হয়ে যাবে, ইনশাল্লাহ হবে। কারণ এখন যদি এদেরকে নিয়োগ দেওয়া হয় তাহলে 18তম এবং 19তমরা বিশাল একটা বৈষম্যের মধ্যে পড়বে। আমি এটার বিরোধী না, বাট দেখেন বৈষম্যের জায়গাটা কোথায় তৈরি হচ্ছে। এই জন্য আগামী 8 তারিখ যারা 18তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী বা 19তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী তারা এনটিআরসি যে ভবন সেখানে আন্দোলন করবে। এই জন্য তাদের এখন দাবি দেওয়া ধরবে যে এদেরকে যেন সুযোগ না দেওয়া হয়, এদেরকে সুযোগ দিলে ওরা জবটা পাবে না। আবার এরাও এখন একটা সুযোগ পাইছে, অনেক দিন ধরে কিছু করতে পারে না, এখন একটা দুর্বল বা যেভাবে হোক তাদের ওই সরকারের বিভিন্ন দুর্বলতা ধরাই তারা এখন দাঁড়াইতেছে। এখন দেখেন আসলে যদি হয় দেশের অবস্থা, রাষ্ট্রের অবস্থা, তাহলে আমাদের চিন্তা করতে হবে। যাদের বয়স, আমরা তো চিন্তা করলাম 35 বছর পর্যন্ত বয়সে যাদের জব হবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা হয়ে যাবে জবটা। তারপরে 35-এর পরে আমরা তো 35-এর পক্ষে, হ্যাঁ, চাকরিতে বয়সের সীমা 35 করা হোক এটার পক্ষে। কেন? কারণ আসলে এত কষ্ট করে পড়াশোনা করে এরপরে আবার জবের পড়াশোনা করে 35 করা হোক। 32 করলে আরও ভালো, 35 যদি করে সেখানে কোনো আপত্তি নেই। কিন্তু 35-এর পরে 40 বয়স যাদের, 50 বয়স যাদের, তাদেরকে জবে নেওয়াটা এটা কতটা মানে বৈষম্য বলা যায় সেটা আপনারাই চিন্তা করেন। যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না, আমি আমার আলোচনার মধ্যে চলে আসি। আমরা পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বিষয়টা নিয়ে দেখলাম, বুঝলাম, জানলাম, শিখলাম। এবার স্যার এইটা পড়াইলে কি শেষ? না, এটা পড়াইলে শেষ না। এবার আমি আবার এখানে আরও কিছু কাজ আছে, অঘোষ, ঘোষ, অল্পপান, মহাপান, হ্যাঁ, অষ্টধ্বনি, নাসিক্য ধ্বনি, বর্গীয় যে বর্ণগুলো সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তো যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে একটু সময় দিচ্ছি। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা কমেন্ট করতে পারবেন। এর ফাঁকে আমি একটু ছোটবেলা যে ক খ গুলো লিখছি, ক খ, যদিও আমি এত সুন্দর করে লিখতে পারি না, ঘ ঘ ঙ। আবার হাসাহাসি করেন না, ঠিক আছে? যদিও আমার হাতের লেখা এতটা সুন্দর না, যাই হোক আমি লিখতে চাই এটা একটু আগে ভ লিখতে হবে, তারপরে ভ। ওকে ওকে, আমি মোটামুটি এগুলো লিখছি। আপনাদের কিছু কমেন্ট আমি দেখব। ওকে, অসুবিধা নেই। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে, স্যার আজকে আপনার ক্লাস প্রথম দেখলাম, বাকি ক্লাসগুলো কোথায় পাবো? এটা আমার 13তম ক্লাস। যা বাকি যে ক্লাসগুলো সেগুলো এই ফেজে আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আপনি আমাকে ক্লাস শেষ হওয়ার পর ইনবক্সে মেসেজ করবেন অথবা ইউটিউবে সার্চ করবেন FH ইংলিশ লার্নিং হোম, হ্যাঁ, এটা লিখে সার্চ করলেই দেখবেন নিবন্ধনের জন্য একটা প্লেলিস্ট তৈরি করা আছে, লার্নিং হোম। এটা দিয়ে সার্চ করলেই, FH ইংলিশ লার্নিং হোম দিয়ে সার্চ করলেই আমাদের যে 12টি ক্লাস হয়েছে সেগুলো পাবেন, আজকেরটা সহ 13তম ক্লাস। এটাও আজকে রাত 10টায় ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। 10টা বলতে 10টার পরে আর কি, কারণ ক্লাসই তো শেষ হবে 10টায়, ঠিক আছে? যাই হোক, আমি লিখেছি ক থেকে উ, স থেকে ই, ট থেকে মূর্ধন্য, ত থেকে দন্তন্য, আর প থেকে ম পর্যন্ত আমি লিখেছি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার আমরা কি এগুলো পারি না?
এগুলো পারেন বা পারেন না সেটা কথা নয়, বাট এই বিষয়গুলো একটু কমন বিষয়, আমাদেরকে লিখতেই হবে শেখার জন্য হলেও। যাই হোক, আমরা এবার এগুলোকে পরে আমরা ভাগ করব, আগে একটু হিসাব করি। দেখেন তো, এই দিক থেকে হিসাব করেন এবং এই দিক থেকে হিসাব করেন। দেখেন মোটামুটিভাবে এর দিকে কয়টা? 5টা বর্ণ। এইদিকে কয়টা? 1 2 3 4 5টা বর্ণ। নিচের দিকে দেখেন কয়টা? 5টা। এইদিকে দেখেন 5টা। দেখেন মোটামুটিভাবে সেটা একটা বর্গের মতো, যার এইদিকে 1 থেকে 5 পর্যন্ত, এইদিকেও 5 পর্যন্ত, এইদিকেও 5 পর্যন্ত, নিচেও 5 পর্যন্ত। অর্থাৎ সবগুলো বর্ণ সাজানো গোছানো ভাবে একদম সমান্তরাল ভাবে, যেহেতু এগুলো একদম বর্গের মতো করে দেওয়া, এই জন্য এই বর্ণগুলোকে বর্গীয় বর্ণ বলা হয়। আচ্ছা দেখেন, বর্গীয় বর্ণ কোনগুলোকে আমরা বলবো? শুরুতে কি আছে? ক। শুরুতে কি আছে? স। শুরুতে কি আছে? ত। শুরুতে কি আছে? ত। এখানে শুরুতে কি আছে? প। দেখেন, একটা বেঞ্চের মধ্যে যখন আমাদের মোহাম্মদ মাজেদ সালাফি হুজুর যখন বসে, হুজুরদের একটা লাইন, তা আমি শুরুতে হুজুরের বাদ দিকে শেষে যাব? শেষে যাব না, আমি তাকে তার নাম ধরে ডাকবো যে সালাফি হুজুর। সালাফি হুজুরদের বেঞ্চ আপনারা এটা লিখবেন, অমুকের বেঞ্চ এটা লিখবেন। তো এখানে শুরুতে কি আছে? ক। যেহেতু এটা ক দিয়ে এই দিকের বর্গটা তৈরি হয়েছে, এই জন্য এটার নাম হয়েছে ক বর্গীয়। ঠিক একইভাবে স দিয়ে যেহেতু শুরু হয়েছে, এটা হচ্ছে স বর্গীয়, এটা হচ্ছে ট বর্গীয়, এটা হচ্ছে ত বর্গীয়, এটা হচ্ছে ফ বর্গীয়। এখন বর্গীয় বর্ণ কয়টি? 25টি। এর মধ্যে ক বর্গীয় বর্ণ কয়টি? 5টি। স বর্গীয় বর্ণ কয়টি? 5টি। ট বর্গীয় 5টি, ত বর্গীয় 5টি, ফ বর্গীয় 5টি। এখন আমি আপনাকে প্রশ্ন করতে পারি যে স্যার ঘ কোন বর্গীয়? আপনার মাথায় আসতে পারে ক, খ, গ, ঘ, উ। তার মানে এখানে 5টি, এটা হচ্ছে ক বর্গীয়। আমি আপনাকে বলতে পারি যে উ কোন বর্গীয়? আপনি বলবেন এটা হচ্ছে ক বর্গীয়, কারণ সেটা ক এর মধ্যে, ক এর তালিকার মধ্যে আছে। ঠিক একইভাবে আমি যদি বলি ট এর মধ্যে ঢ কোন বর্গীয়? আপনাকে বলতে হবে এটা হচ্ছে ট বর্গীয়। তাহলে বর্গীয় বর্ণ কয়টি? বর্গীয় বর্ণ টোটাল 25টি। আর এমনি আমরা তালিকা হিসাব করলে তালিকা হচ্ছে 5টি, ক বর্গীয়, স বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয়, ফ বর্গীয়। এটা কি আমাদের আলোচনার বিষয়? এটা আমাদের আলোচনার বিষয় না। আমি এবার নাম্বারিং করি 1 2 3 4 5। আমরা এবার একটু নাম্বারিং করে দিলাম বুঝার সুবিধার্থে। তো এখন এখান থেকে আমাদের আলোচনাটা কি হবে বলেন? আমাদের এখানে আলোচনাটা হবে ঘোষ এবং অঘোষ। আলোচনার বিষয়টা কি? ঘোষ এবং অঘোষ। এখান থেকে এই বর্গীয় বর্ণ যে 25টি, ক থেকে ম পর্যন্ত, বর্গীয় বর্ণ কাকে বলে? ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয়। কি বলে? ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয়। এর মধ্যে একটা হচ্ছে ঘোষ বর্ণ আর একটা হচ্ছে অঘোষ বর্ণ। কোনগুলোকে আমরা ঘোষ বলবো, কোনগুলোকে আমরা অঘোষ বলবো? দেখেন, ঘোষ এবং অঘোষ, এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ঘোষ এবং অঘোষ। আচ্ছা আমি একটু বলি, অঘোষ আরটা হচ্ছে ঘোষ। এই ঘোষে, অঘোষের শুরুতে কি আছে? অ আছে। অটা শুরুতে না আগে? অবশ্যই শুরুতে। তাইলে আমাদের শুরুতে যে দুইটা 1 এবং 2, 1 এবং 2, 1 এবং 2, অর্থাৎ এই 1 এবং এই 2, এই দুইটা হচ্ছে আমাদের অঘোষ। অঘোষ। কারণ ঘোষ এবং অঘোষ, অঘোষের শুরুতে অ আছে বলে অটা তো শুরুতেই থাকে, এই জন্য শুরুর যে বর্গগুলো সেগুলো সবগুলো হচ্ছে অঘোষ। ক অঘোষ, খ অঘোষ, চ অঘোষ, চ অঘোষ, ট ঠ ত থ প প, এই সবগুলো হচ্ছে অঘোষ বর্ণ। আর বাকি যেগুলো রয়েছে সবগুলো হচ্ছে ঘোষ বর্ণ। কোন বর্ণ? ঘোষ বর্ণ। এখন আসতে পারে পরীক্ষায় ঝ
কোন বর্ণ অঘোষ ঘোষ বর্ণ ম কোন বর্ণ ঘোষ বর্ণ ঝ কোন বর্ণ ঘোষ বর্ণ ইয় কোন বর্ণ ঘোষ বর্ণ ভ কোন বর্ণ ঘোষ বর্ণ আপনাকে শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথম যে সারিটা 1 এবং 2 এই দুইটা শুরুতে আছে তাহলে অ তো শুরুতে অ আ অ তাহলে অঘোষ প্রথম দুইটা হচ্ছে অঘোষ আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ঘোষ এখন আমি আপনাদেরকে বলি আপনারা আনসার করেন স কোন বর্ণ ঘোষ না অঘোষ বলেন তো ছ কোন বর্ণ ঘোষ না অঘোষ কমেন্ট করতে থাকেন ইচ্ছে মতো আপনারা কমেন্ট করতে হবে বলেন স কোন বর্ণ স বলতে 2 স তো সেম কথাই তো বলেন এই তো ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ আপনারা আনসার করতেছেন সবাই আনসার করবেন 41 জনে 41টা কমেন্ট করলে আমি তো উড়ে যাওয়ার কথা এই তো মরিয়ম আক্তার আবার ভুল করে ফেলছে দেখেন আমি বললাম স এই স বা এই স যেটাই হোক না কেন এটা হচ্ছে অঘোষ 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 মরিয়ম আপনি ভুল লিখছেন আচ্ছা এবার আমি যদি বলি ধ ধানের ধ সেই ধটা কোন বর্ণের বলেন তো ধ ধানের ধ কোন বর্ণের ঘোষ না অঘোষ বলেন ধানের ধ ঘোষ না অঘোষ হ্যাঁ তো ধন্যবাদ জাহিদুর রহমান অঘোষ সালমা আক্তার অঘোষ সামিয়া সায়রা মোহাম্মদ আব্দুল মাজেদ সালাফি তাকওয়া সুলতানা দিল শাদ ঔরিন আচ্ছা শাবনুর তারমিন তারিন অধরা আজিজুল হক আকাশ মনিরুল ইসলাম টুটুল দাস শামসুন নাহার মার্জিয়া হ্যাঁ মাইনুদ্দিন হুজাইফি ইরশাদ জাহান সামিয়া ধন্যবাদ আপনাদেরকে শাবনুরও বলছে ঘোষ দিলশাদ অরিন অঘোষ ঘোষ ধন্যবাদ তাকওয়া সুমাইয়া আব্দুল মাজেদ সালাফি মরিয়ম ইরশাদ মাইনুদ্দিন হুজাইফি টুটুল দাস রিয়া জামান আজিজুর রহমান অধরা রাত্রি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আনসারগুলো করতেছেন দেখেন তাহলে আমরা ঘোষ এবং অঘোষ চিনব কীভাবে এত কিছু চেনার দরকার নাই প্রথম দুইটা আপনারা যখন এগুলো ক খ তো পারেন তাই না মানে ব্যঞ্জন বর্ণগুলো তো পারেন এখন আমি আপনাদেরকে যদি বলি বলেন তো ব্যঞ্জন বর্ণ এখন এটা তো লজ্জার বিষয় অনেকে বলবে স্যার আমরা এখন মাস্টার্স পাস করছি অনার্স পাস করছি আমাদেরকে যদি বলেন ব্যঞ্জন বর্ণগুলো বলার জন্য এটা মান ইজ্জতের ব্যাপার না তাই আপনাদের মান ইজ্জত আমি নষ্ট করতে চাচ্ছি না শুরুতে আমরা প্রথমে যে দুইটা পাবো ক খ এই জাতীয় জ আছে ক খ ক খ স স ট ঠ ত থ প ফ শুরুর যে দুইটা এই দুইটা ঘোষ এই দুইটা কি ঘোষ আর বাকি যেগুলো আছে ভাই এগুলো ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো তো হচ্ছে কি ঘোষ আর কি টেনশন করা লাগে না তাহলে শুরুর দুইটা অঘোষ অঘোষ বাকিটা কি ঘোষ আশা করি ঘোষ এবং অঘোষ নিয়ে কার মধ্যে কোনো ঝামেলা নাই দেখেন এগুলো নিয়ে আমরা এসএসসির সময় বাংলা ব্যাকরণে যখন এমসিকিউ দাগাইতাম মাথার চুল সবগুলো ছেড়ে ফেলতাম যে কিরে এটা কোনটা ঘোষ কোনটা অঘোষ মানে মাথার মধ্যে কিছুই থাকতো না আজকে তো দেখেন সহজ হয়ে গেছে না দিনকে দিন আরও সহজ হয়ে যাবে তাহলে আমরা ঘোষ এবং অঘোষ জিনিসগুলো জানলাম এইবার আমরা জানবো অল্পফান এবং মহাফান অল্পফান এবং মহাপ্রাণ অল্পপ্রাণ এবং মহাপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ নিয়ে অনেকের মধ্যে অনেক সমস্যা যেটাতে বাতাসের চাপ বেশি থাকে সেটা হচ্ছে মহাপ্রাণ যেটাতে বাতাসের চাপ কম থাকে সেটা হচ্ছে অল্পপ্রাণ অল্পপ্রাণ এবং মহাপ্রাণ হচ্ছে বাতাসের সাথে সম্পর্কযুক্ত যেই ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য বেশি থাকে সেটা হচ্ছে মহাপ্রাণ আর যেটাতে উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য কম থাকে সেটা কি অল্পপ্রাণ তাহলে বাতাসের সাথে এটা কি জড়িত বাতাসের চাপের আধিক্য বেশি থাকে মহাপ্রাণে অল্পপ্রাণে কম থাকে এইটা শেখার উপায়টা হচ্ছে দেখেন আমি কিন্তু 1 2 3 4 5 এইভাবে বলছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা যেন বুঝেন এই জন্য আমি এইভাবে বলছি তো এইবার অল্পপ্রাণ যে জিনিসটা আগে আছে সেটা হচ্ছে আমরা ছোটবেলায় কি জোড় বিজোড় সংখ্যাগুলো শিখছি কিনা এটা জানতে হবে আগে
4 শিখছি 1 3 5 7 9 11 এগুলো হচ্ছে বিজোড় আর 2 4 6 এগুলো হচ্ছে জোড় আচ্ছা তাহলে এবার আসি মহাপ্রাণে মহাপ্রাণ দ্বারা আমরা জোড় সংখ্যাগুলোকে বলবো জোড় আর অল্প প্রাণ দ্বারা বিজোড় তাহলে এইখানে জোড় কোনগুলো 2 এবং 4 এই 2 এবং 4 এর ঘরে যা আছে সবগুলো হচ্ছে মহাপ্রাণ আর বিজোড় 1 3 5 এই ঘরগুলোতে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আমি একটু উপরে উঠাই দিচ্ছি আপনারা হয়তো এটা দেখতে পাচ্ছেন না হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন না তাহলে দেখেন 1 3 5 বিজোড় 1 3 5 এই বিজোড় এগুলো হচ্ছে অল্প প্রাণ আর 2 4 বিজোড় জোড় সেগুলো হচ্ছে মহাপ্রাণ এখন এইভাবেও যদি আপনি না বুঝেন তাইলে এইভাবে বুঝতে পারেন এইভাবে আপনি বুঝতে পারেন কোনভাবে অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ ঠিক আছে আবার বলি এইভাবে বুঝেন অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ আবার বলি প্রথমটা অল্প প্রাণ দ্বিতীয়টা মহাপ্রাণ তৃতীয়টা অল্প প্রাণ পরেরটা মহাপ্রাণ তারপরেরটা অল্প প্রাণ অর্থাৎ আমার সিরিয়ালে যেগুলো আছে এগুলো এইভাবে হিসাব করতে হবে কি অল্প কি মহা অল্প মহা অল্প খেয়াল করছেন আমরা প্রথমটা অল্প পরেরটা মহা পরেরটা অল্প পরেরটা মহা তারপরেরটা অল্প অর্থাৎ জোড় হিসাব করে বললে 2 এবং 4 হচ্ছে মহা আর 1 3 5 হচ্ছে অল্প প্রাণ এইবার আমি আপনাদেরকে একটু বলি বলেন তো ঢ এগুলো মুছে ফেলতেছি এই যে ঢ এটা অল্প প্রাণ না মহাপ্রাণ এটা বলেন অল্প প্রাণ না মহাপ্রাণ বলেন এই ঢ অল্প প্রাণ না মহাপ্রাণ বলেন আপনারা এই তো সবাই হচ্ছে মহাপ্রাণ অর্থাৎ বিজোড় সংখ্যার ক্ষেত্রে 1 3 5 অল্প প্রাণ 2 আর 4 মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ ওকে শেষেরটা কি অল্প প্রাণ উ কি অল্প প্রাণ ইউ কি অল্প প্রাণ ওকে ঠিক আছে খেলা হবে সুলতান ওয়ালাইকুম আসসালাম এবার বলেন অল্প প্রাণ আর মহাপ্রাণ নিয়ে আর কারো কোনো সমস্যা আছে আপনাদেরকে সারাদিন বললো আপনারা আমাদের এই কোর্সগুলো করবেন না নিবন্ধনের আমি জানি হ্যাঁ মাঝে মধ্যে আসবো এখন তো আর প্রতিদিনও ক্লাসে আসবো না মাঝে মধ্যে আসবো আপনাদের একটু খোঁজ খবর নিব বুঝছেন আমরা আপনাদেরকে আর কত প্রমাণ দিব যে আমাদের ক্লাসগুলো কেমন হবে হয়তো প্রমাণ দিতে আমরা ব্যর্থ হচ্ছি এজন্য আমরা আমাদের এই যে কোর্সে এত কষ্ট করে আমরা কোর্সের প্রচারণা করতেছি কোর্সের জন্য চেষ্টা করতেছি আপনারা অনেকেও ভর্তি হওয়ার কথা বলেও কিন্তু আসলে আমাদেরকে হতাশ করছেন যে কোনো অজুহাত দেখিয়ে ভর্তির ব্যাপারে আসলে নাকচ করতেছেন আমি গত পরশু দেখলাম ইংরেজি কোর্সে শুধু ইংরেজি শিক্ষক নিবন্ধনের ইংরেজি 1350 টাকা দিয়ে মানুষ ভর্তি হচ্ছে অহরহ যাচ্ছে কিন্তু শুধুমাত্র কয়টি ক্লাস 25টি ক্লাস ইংরেজির আবার বাংলা ব্যাকরণের একটা কোর্সে 1000 টাকার নিচে নাই 1050 টাকা 1100 টাকা 1200 টাকা এরকম করে আবার কখন কোনো কোর্স যেমন বিদ্যাবাড়ির যে কোর্সগুলো সেগুলো কমে 3-4 হাজার টাকা করে আপনাদেরকে 1000 টাকা দিয়ে এতগুলো সাবজেক্ট দেওয়া হচ্ছে আপনাদেরকে আসলে আপনারা এরপরও ডিসকাউন্ট খোঁজেন মেসেজ করেন যে স্যার ডিসকাউন্ট দেন স্যার ডিসকাউন্ট না দিলে ভর্তি হব কেমনে বেকার মানুষ অনেক প্রশ্ন আপনারা করেন তো সেই জন্য আসলে আমরাও ওই বাঙালি মানুষকে আসলে বেশি সহজে সব কিছু দিতে নাই এই জন্য আমরা হতাশ মেসেজ দিয়ে আইসা বলে তো এই জন্য যাই হোক আমরাও আর চেষ্টা করব না এই আপনাদের জন্য আপনারা আমাদেরকে পর ভাবেন এটা আমরা জানি পর ভাবেন বলেই আসলে ওইভাবেও আমরা কোনো রেসপন্স পাচ্ছি না আপনাদের কাছ থেকে
আমাদের যে কোর্সটা সেটা কি নিব বা নিব না এটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আবার একজনে আমাকে প্রশ্ন করছে, স্যার ম্যাথের স্যারের টিচারের একটা ক্লাস, ম্যাথ টিচারের সাথে যার সাথে কথা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় একজন টিচার, যাই হোক ওই স্যারে নিজেই অনলাইনে ক্লাস নেয়। তো আমি তাকে ইনভাইট করলাম যে স্যার আপনি সপ্তাহে আমাদের একটা ক্লাস ছিল নেবেন, যে কোর্সটা আমরা করাবো। তো ওই স্যারে আমাকে প্রশ্ন করলেন যে স্যার টোটাল ওনার গণিতের ক্লাস থাকবে 35টা, এই 35টা ক্লাস থাকবে এবং উনি 35টা ক্লাসের মধ্যে ওনার দাবি হচ্ছে 35,000 টাকা ওনাকে দিতে হবে, একটা ক্লাস 1,000 টাকা করে ওনাকে দিতে হবে, টোটাল 35টা ক্লাস উনি 35,000 টাকা নেবেন এবং ক্লাসগুলো উনি সপ্তাহে একটা করে নেবেন। ঠিক আছে, তো দেখেন আমাদের কোর্সেই তো 35 জন স্টুডেন্ট হয় না, এখন আমরা অন্যান্য টিচারদের কি হবে আপনি একটু চিন্তা করে দেখেন। তার মানে আমরা এই যে ম্যাথ যে নিতে পারবো, ম্যাথ ক্লাসগুলো আপনাদেরকে করতে পারবো সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। বাট ম্যাথ ছাড়া বাকি যে 3টা সাবজেক্ট রয়েছে সেই 3টা সাবজেক্ট আমাদের এখান থেকে আপনারা সাপোর্ট পাবেন। বাট ম্যাথের জন্য হইলেও আপনাকে ভিন্ন কোনো কোর্স দেখতে হবে, যে কোর্সগুলো 1,000 টাকা 1,500 টাকা করে আপনি সেখানে যেতে হবে। বাট আমাদের এখানে এই সুযোগটা আমরা এখন দিতে পারি না আপাতত ম্যাথের যে বিষয়টা। আর বাকি যেগুলো আছে বাংলা, ব্যাকরণ এবং ইংরেজি এবং জিকে, এই 3টা সাবজেক্টের নিশ্চয়তা আমাদের এই কোর্স থেকে আমরা আপনাদেরকে দিতে পারবো, সেই নিশ্চয়তা আমরা দিতে পারি। এই জন্য আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে স্যার ম্যাথের ক্লাসের ব্যাপারে, তো যাই হোক ম্যাথের ক্লাসের ব্যাপারে আমি আর আলোচনা করতেছি না। আর আমাদের সম্ভব হলে আমরা আবারও ক্লাসে আসব, তবে এখন যে রুটিনটা যেটা হচ্ছে আমাদের সপ্তাহে 3 দিন এবং আমরা সেটা 3 দিন রাখি নাই, এর চেয়ে বেশি রাখছি, চেষ্টা করছি। কখনো কখনো সপ্তাহে 4 দিনও ক্লাস নেওয়া হয়েছে, 5 দিনও নেওয়া হয়েছে, ভালো লাগছে, একদিন পরও নেওয়া হয়েছে, আবার পরীক্ষাগুলোও নেওয়া হয়েছে। এখন সেটা রুটিন আমরা ওইভাবে রাখতে পারবো না, হ্যাঁ, বাট আপনারা যেহেতু আমাদেরকে সাপোর্ট করেন না বা আমাদের সাথে নাই, তো সেইভাবে আমরাও আপনাদের জন্য কিভাবে কি করতে পারি সেটাও আপনারা ভালো করেই চিন্তা করতে পারবেন। এবার আমরা কম্পনজাত ধ্বনি নিয়ে একটু আলোচনা করি। কম্পনজাত ধ্বনি হচ্ছে একটা ধ্বনি, সেটা হচ্ছে শুধু র, সেটা কি শুধু র, এটা হচ্ছে কম্পনজাত। আবার তাড়নজাত একটা ধ্বনি আছে, তাড়নজাত, এখানেও সম্ভবত 2টি, একটা হচ্ছে ঢয় শূন্য র আর একটা হচ্ছে এটাও ঢয় শূন্য র বলে তাড়নজাত। তাহলে এখানে কয়টা হচ্ছে 2টি ধ্বনি, এগুলো হচ্ছে তাড়নজাত ধ্বনি। আবার কিছু আছে অন্তস্থ ধ্বনি, অন্তস্থ ধ্বনিগুলো হচ্ছে অন্তস্থ র, ল, আর একটা হচ্ছে কি ভ, এই 4টি হচ্ছে অন্তস্থ ধ্বনি। এরপরে আছে শীষ ধ্বনি, 4টি হচ্ছে শীষ ধ্বনি, শীষ ধ্বনিগুলো হচ্ছে দন্তস্ব, তালব্যস্ব এবং মূর্ধন্যস্ব এবং হ, এগুলো হচ্ছে শীষ ধ্বনি। এর মধ্যে আছে পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক ধ্বনি হচ্ছে শুধু ল, এটা হচ্ছে শুধু পার্শ্বিক ধ্বনি। পরাশ্রয়ী ধ্বনি হচ্ছে যেগুলো অন্য বর্ণ ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না, যেমন আছে চন্দ্রবিন্দু, প্রথমে লিখি, তারপর হচ্ছে এরপর অনুস্বার, এগুলো তারা পরাশ্রয়ী, মানে অন্য বর্ণ ছাড়া এগুলো বসতে পারে না, এগুলোকে বলা হয় পরাশ্রয়ী। এগুলো কি পরাশ্রয়ী। এরপরে আছে স্পৃষ্ট বর্ণ, এগুলো হচ্ছে ক থেকে ম পর্যন্ত টোটাল 25টি, এগুলোকে বলা হয় স্পষ্টি বর্ণ। এরপর আরও আছে উচ্চারণের জায়গা থেকে, আপনারা আগে এগুলো একটু লিখে রাখবেন খাতার মধ্যে। কম্পনজাত ধ্বনি শুধু র, হ্যাঁ, তারপর হচ্ছে তাড়নজাত ধ্বনি হচ্ছে ঢয় শূন্য র সহ, এই 2টা। এবার অন্তস্থ ধ্বনি হচ্ছে অন্তস্থ র, ভয় শূন্য র, ল এবং ভ। আর শীষ ধ্বনি হচ্ছে দন্তস্ব, তালব্যস্ব, মূর্ধন্যস্ব এবং হ। আর পার্শ্বিক ধ্বনি হচ্ছে শুধু ল। পরাশ্রয়ী ধ্বনি তার এটা হচ্ছে বিসর্গ, তারপরে চন্দ্রবিন্দু,
এরপরেরটা হচ্ছে অনুস্বার। স্পৃষ্ট ধ্বনি হচ্ছে 25টি, সেটা ক থেকে ম পর্যন্ত। এগুলোকে স্যার আমি আপনার অনেক পুরনো একজন স্টুডেন্ট, ধন্যবাদ সোহান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কোর্সের মধ্যে আপনি বাংলা, ইংরেজি এবং জিকে দেখেন আমরা প্রোভাইড করি। বিগত বছরের কোর্সগুলো থেকে আমাদের ম্যাথ টিচার ছিল না, এবার যাও একটু ম্যাথ টিচারকে আমন্ত্রণ জানাইতে চাইলাম। ম্যাথ আসলে লাগে না নিবন্ধনের জন্য, 75-এর মধ্যে 40 পাওয়াটা সম্ভব। হ্যাঁ, ম্যাথ নেওয়া হয় না, ম্যাথ লাগেও না, একটা ম্যাথও দাগানো লাগে না, ম্যাথের প্রয়োজন নাই। শুধু কি বাংলা ব্যাকরণ, ইংরেজি এবং জিকেটা ভালো করে পড়লেই, বাংলা ব্যাকরণে 25টি, জিকেতে 25টি, আর তোমার ইংরেজিতে 25টি, টোটাল 75 মার্কের মধ্যে 40 মার্ক পাওয়াটা একদম ইজি। হ্যাঁ, একদম ইজি। সো এখানে ম্যাথের কোনো প্রয়োজন নাই, নো নিড। তারপরে যদি কারো ম্যাথ জানা থাকে, সেটা এসএসসি লেভেলে, জিএসসি লেভেলে যে ম্যাথগুলো, সেগুলো একটু ভালো করে করলে আর সূত্রগুলো একটু ভালো করে মাথায় রাখলে এটা আপনারাই লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। জ্যামিতিক সংক্রান্ত এগুলো নিজে নিজে বাসার মধ্যে একটু পড়লে হয়ে যায়, এটা নিয়ে টেনশন নাই। অথবা বিগত বছরের নিবন্ধনের প্রশ্নগুলো একটু সলভ করলে সেটা হয়ে যাবে, এটা নিয়ে কোনো কথা নাই। মেইন কথা হচ্ছে আমাদেরকে ওই 3টি সাবজেক্টে একটু বেশি জোর দিতে হবে, যে 3টি সাবজেক্ট আমাদের কোর্সে পাবেন আপনি, ঠিক আছে। আর এগুলো বাইরে করতে গেলে প্রায় 2200-2500 টাকা নিবে, অফলাইনে করতে গেলে তো 3 থেকে 5000 টাকা নিবে, সেটা আপনারা জানেন। হ্যাঁ, তো আমি আশা করি যাদের ব্যস্ত সময়, অনেকে অনেক জব করেন, অনলাইনে ক্লাসগুলো করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তারপরে যাই হোক, আপনাদের সেটা নিজস্ব ইচ্ছা। হ্যাঁ, আমরা মোটামুটিভাবে এইগুলো জানলাম, বুঝলাম, শিখলাম। এবার আমরা আসি উচ্চারণের স্থান থেকে ধ্বনির কিছু প্রকারভেদ। উচ্চারণের স্থান থেকে আমরা আরবি হরফ যেমন উচ্চারণের জায়গা থেকে আসে না, যেমন এখান থেকে উচ্চারণগতভাবে উচ্চারণের জায়গা থেকে আসে, যেমন উচ্চারণের স্থান অনুযায়ী তার প্রকারভেদ। প্রথমটা হচ্ছে কণ্ঠ। যেগুলো আমরা কণ্ঠ থেকে উচ্চারণ করব সেগুলো হচ্ছে ক থেকে উ পর্যন্ত। এই পাঁচটিকে বলা হয় কণ্ঠধ্বনি। এগুলোকে কি বলবো আমরা? কণ্ঠধ্বনি। কয়টি কণ্ঠধ্বনি? 5টি। ক থেকে উ পর্যন্ত এগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। এরপরে তালব্য। দেখেন আমরা ওই তালিকার মধ্যে আছি, কিন্তু ওই যে তালিকার কথা মনে আছে না, এটা হচ্ছে চ থেকে ইউ পর্যন্ত। দেখেন ক বর্গীয়, ক থেকে উ পর্যন্ত, স বর্গীয়, স থেকে ইউ পর্যন্ত, এইটাকে বলা হয় কণ্ঠধ্বনি। আবার এই স বর্গীয় যেটা, সেটা সেই স থেকে ইউ পর্যন্ত সেটাকে বলা হয় তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি, আমার এই বানানটা ভুল লিখছি, তালব্য ধ্বনি। এখানেও আছে কয়টি? 5টি তালব্য ধ্বনি। এবার আসে মূর্ধন্য ধ্বনি। এটা ট থেকে মূর্ধন্য পর্যন্ত 5টি। ওকে, দেখেন ওই ট বর্গীয়র মধ্যে আমরা যাচ্ছি আবারও ফিরে, ট থেকে মূর্ধন্য পর্যন্ত এই 5টিকে বলা হয় ট বর্গীয়, এবং অপর ক্ষেত্রে উচ্চারণের স্থান থেকে এটাকে বলা হয় মূর্ধন্য বর্গীয়। ঠিক আছে। তালব্য কোনগুলো? স, স, ঝ, ঝ, ইয়। কণ্ঠ কোনগুলো? ক, খ, গ, গ, উ। ওকে, এবার আসি দন্ত হচ্ছে দাঁত থেকে যেগুলো উচ্চারিত হয়, ত থেকে দন্তন্য পর্যন্ত। দন্তন্য, ঠিক আছে। ত কোন, সেটা হচ্ছে দন্ত। থ দন্ত, দ দন্ত। ওকে, এখানেও আছে 5টি। এবার আরেকটা আছে ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। ওষ্ঠ মানে কি? ঠোঁট দিয়ে যেগুলো উচ্চারিত হয় সেগুলো হচ্ছে প থেকে ম পর্যন্ত। এখানেও আছে 5টি, টোটাল 25টি। টোটাল কতটি? 25টি। এগুলো উচ্চারণের জায়গা থেকে টোটাল 25টি। ক বর্গীয়, ক থেকে উ পর্যন্ত, স বর্গীয়, স থেকে ই পর্যন্ত, ট থেকে মূর্ধন্য পর্যন্ত, ত থেকে দন্তন্য পর্যন্ত, এবং প থেকে ম পর্যন্ত। এগুলোকে আলাদা আলাদাভাবে উচ্চারণের জায়গা থেকে কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ হিসাবে ভাগ করা হয়। পরীক্ষাতে আসে ওষ্ঠ ধ্বনি কতটি? আমরা বলবো 5টি। কি? প, প, ভ, ম। আপনি দেখেন প্রত্যেকটা ধ্বনি উচ্চারণের সময় আমাদের যে ঠোঁট, এই ঠোঁট একটার সাথে একটা স্পর্শ লাগতেছে। যেহেতু এই বর্ণগুলো, এই ধ্বনিগুলো
এই ঠোঁটের সাহায্যে উচ্চারিত হচ্ছে, তাই সেগুলোকে বলা হয় ওষ্ঠ। ওষ্ঠ মানে ঠোঁট, ওষ্ঠ মানে কি ঠোঁট, এই ওষ্ঠ দিয়ে উচ্চারিত হচ্ছে, সেজন্য এগুলোকে বলা হয় ওষ্ঠ বর্ণ বা ওষ্ঠধ্বনি। তাহলে প থেকে ম পর্যন্ত। এখন পরীক্ষাতে আসতে পারে ম কি, বলো ওষ্ঠধ্বনি। এরপরে দন্তন্য কি, দন্তধ্বনি, ত থ দ দ দন্তন্য। ওকে, তাহলে এগুলো সবগুলো কিন্তু দাঁতের সাহায্য ছাড়া উচ্চারিত হচ্ছে না, এই জন্য এগুলোকে বলা দন্ত। দন্ত মানে হচ্ছে দাঁত। আচ্ছা, এবার ট ট ঠ এগুলো সবগুলো দেখেন আমাদের মুদ্রা, উপরে যে জায়গাটা এই মুদ্রা থেকে উচ্চারিত হচ্ছে, এই জন্য এগুলোকে বলা হয় মূর্ধন্য। এরপর তালব্য, তালু থেকে যেটা উচ্চারিত হয়, স স জ জ ইয়, তালু থেকে উচ্চারিত হয়। আপনারা ছোটবেলায় পড়ছে না, এই যে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তলা ক, পড়ছে না এগুলা ছোটবেলায়, যদি আমি ভুলভাল বলি আর কি। যাই হোক, আমরা আসেন কণ্ঠ, ক থেকে উ পর্যন্ত, এগুলোকে বলবো আমরা কণ্ঠধ্বনি। ঠিক আছে, আমাদের যে কোর্সের ক্লাসগুলো সেগুলো সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে নির্দিষ্ট একটা টাইমে আপনাদের সবাইকে নিয়ে আলোচনা করা হবে। সপ্তাহে একদিন জুম কাউন্সিলিং থাকবে, সেখানে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন। ওখানে জুমের সপ্তাহে একদিন ক্লাস হবে, এবং ওইটা ক্লাস না, ওটা আপনাদের সাথে আলোচনা, কাউন্সিলিং, কার কোন জায়গায় সমস্যা সেটা নিয়ে আলোচনা হয়। এবং সপ্তাহে 4 দিন, 3 দিনের জায়গায় সেটাকে 4 দিন করা হয়েছে, 4 দিন ক্লাস হবে আপনাদের সাথে। এবং ওইখানে টোটাল 120+ ক্লাস হবে ইনশাআল্লাহ, এবং 50টি পরীক্ষা হবে, এটা আপনারা সবাই মোটামুটিভাবে জানেন। এবং ক্লাস টেস্টগুলো হবে, ক্লাস টেস্ট হতে পারে 20 নাম্বার, 15 নাম্বার বা 10 নাম্বারের, বাট আমাদের যে টোটাল ক্লাসের আলোকে টোটাল পরীক্ষা, মডেল টেস্ট পরীক্ষা হবে 50টি, 100 মার্কের করে। তাইলে আপনি মোটামুটি নিজেকে কোন অবস্থানে পাচ্ছেন সেটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আমি আর আলোচনা করতেছি না, আপনাদের সাথে অনেকক্ষণ থাকতে পেরে আমার কাছে ভালো লাগলো। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করলাম। কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন, অবশ্যই আপনাদের সাথে আমার যোগাযোগ থাকবে। কারো কোনো অসুবিধা থাকলে সেটাও আমাকে বলতে পারেন, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, ইনশাআল্লাহ প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব। ওদের সাথে যুক্ত আছেন তারমিন তাহারিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে তাহলে দেখা হবে, কথা হবে। আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি না বুঝেন কিছু অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিব। আর এই যে টপিকটা, এটার আলোকে আমরা পরীক্ষা নিব সম্ভবত আগামীকাল, নাকি আরেকটা ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়াটা উচিত। একটা ক্লাসে পরীক্ষা নিলে তো আপনাদের পোষাবে না, তবে এই ক্লাস থেকে ম্যাক্সিমাম 30 থেকে 40টি প্রশ্ন করা যাবে, তার চেয়ে বেশি 100টিও প্রশ্ন করলে কোনো অসুবিধা নেই টপিক থেকে। হ্যাঁ, ঘোষ, অঘোষ, অল্পপান, মহাপান, হ্যাঁ, ওষ্ঠ, তালু, স্পর্শ, তালব্য, বিভিন্ন প্রশ্ন এখান থেকে করা যায়, সম্ভব। বর্গীয় বর্ণ থেকেও প্রশ্ন করা যায়, কোনো অসুবিধা নেই। এখন আপনারা বলেন, এখান থেকে কি পরীক্ষা নিয়ে নিব নাকি পরে নিলেও হবে, বলেন আমাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে, ক্লাস ভালো লাগছে, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, তো আজকে চলে যাচ্ছি, ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে, সেই কামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।